ফুটবলে আন্ডারডগ স্টোরিগুলো আমরা প্রতিদিন কিন্তু ঘটতে দেখি না। যখন সেটা ঘটার একটা উপলক্ষ তৈরি হয়ে যায় সেটা ডেফিনেটলি আমরা উদযাপনের একটা মুহূর্তে নিয়ে যাই, কিন্তু সেই আন্ডারডগ স্টোরিগুলো কিন্তু এই যে পেছনের যে দৃশ্যপটের মতো এই যে ক্ভিচা ক্ভারাটস্কেলিয়া উদযাপন করছেন জর্জিয়ার ফার্স্ট গোলের পর, কিংবা এই পাশের স্লাইডেই যখন স্লোভাকিয়া তাদের প্রথম গোলটা হওয়ার পর উদযাপন করছিল, তাই এই উদযাপনের দৃশ্যপটগুলো ম্যাচ শেষে পাল্টে যায় ঠিক এভাবে। এবং এই দৃশ্যপট পাল্টে যাওয়ার পরপরই নিশ্চিত হয়ে গেছে আরও দুটো কোয়ার্টার ফাইনালিস্ট, ইংল্যান্ড এবং স্পেন তাদের অপোনেন্টকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। স্পেনের নেক্সট অপোনেন্ট জার্মানি, অন্যদিকে ইংল্যান্ডের অপোনেন্ট সুইজারল্যান্ড। এই দুটো ম্যাচে আসলে কি হলো, অনেক ঘটনাই ঘটেছে। সেই ঘটনাটা সেখান থেকে ইংল্যান্ডকে তাদেরকে নির্ভর করতে হয়েছে একটা দ্য গ্রেট এসকেপের জন্য। সেই দ্য গ্রেট এসকেপ এসছে তাদের রিয়াল মাদ্রিদ স্টলওয়ার্ড জুড বেলিংহামের ওই ফ্লাইং গোলটা থেকে। আপনি একবার ভেবে দেখেন যে ইংল্যান্ড যখন এই সিচুয়েশনে আছে, ম্যাচের তখন 94 মিনিট কিছুটা সময় পার হয়েছে, ম্যাচটা শেষ হতে আর মিনিট দেড়েক বাকি। সেখান থেকে একটা লং থ্রো কাইল ওয়াকারে, সেটা মার্ক গেহির মাথায় ফ্লিক করে সেটা জুড বেলিংহামের কাছে এসছে। সেখান থেকে জুড বেলিংহাম তিনি বাতাসে বলটা ঘুরে, তিনি তার বডিটা ঘুরিয়ে সেই বাইসাইকেল কিক থেকে তিনি ইংল্যান্ডকে বাঁচালেন। আপনি বিশ্বাস করতে পারেন যে এই ইংল্যান্ড, যেখানে যাদেরকে ফেভারিট ধরা হয়েছে, ইভেন টুর্নামেন্টের আগেও যাদেরকে ইউরোর ফেভারিট ধরা হয়েছিল, তারা ম্যাচে প্রথম গোলে শট নিয়েছিল এই বেলিংহামের অন টার্গেটের শট। এই বেলিংহামের গোলটাই ছিল তাদের অন টার্গেটে নেওয়া প্রথম শট। এই রিয়াল মাদ্রিদ স্টলওয়ার্ড রিয়াল মাদ্রিদকে একদম লাস্ট মোমেন্টে অনেক সময়ও বাঁচিয়েছেন, রিয়াল মাদ্রিদের হয়ে গেম চেঞ্জ করেছেন। ইংল্যান্ডের হয়ে তার উপর ভরসাটা অনেক বেশি ছিল, সেটা তিনি কিছুটা করতে পারছিলেন, আবার কিছুটা আন্ডার পারফর্ম করছিলেন। কিন্তু যখন এই রিয়াল মাদ্রিদের ডিএনএ আপনার ভেতরে থাকবে, আপনি জানেন যে যখন সেটা দরকার সেই ডিএনএটা আপনাকে সামনে নিয়ে আসবে। সেটাই জুড বেলিংহাম তিনি প্রমাণ করেছেন ইংল্যান্ডকে, যখন এই গোলটা দিয়ে তিনি যখন এগিয়ে দিলেন, যখন খেলাটা এক্সট্রা টাইমে এগুলো। আপনি কেইনকে দেখতে পাচ্ছেন, এই হ্যারি কেইন, দ্য কামেথ দ্য আওয়ার কামেথ দ্য কেইন, ইংল্যান্ডের ক্যাপ্টেন, তিনি সেই এক্সট্রা টাইম শুরু হওয়ার 52 সেকেন্ডের মধ্যে তিনি একটা হেডার থেকে ইংল্যান্ডকে এগিয়ে দিলেন 2-1 গোলে। স্লোভাকিয়ার সেই যে ফেরিটেল বা আন্ডারডগ স্টোরিটা লেখা হচ্ছিল সেটা সেখানেই শেষ হয়ে যায়। ওই স্টোরিটা আর লেখা হয় না। কেইন, জুড বেলিংহাম ইংল্যান্ডকে জিতিয়ে দেন। জুড বেলিংহাম গোলের পর কেইন তার সঙ্গে সেলিব্রেট করেন জুডের সেলিব্রেশনে, আবার কেইন যখন গোল করেন তখন জুড বেলিংহামও কেইনের সেলিব্রেশনটা করেন। এখানে হয়তো ইংল্যান্ডের একটা পিকচার আপনি পাবেন যে তাদের গেম চেঞ্জার রয়েছেন, কিন্তু ইংল্যান্ডের এই পিকচারটা যে আসলে কতটুকু আপনি দেখেছেন, কতটুকু আপনি পরবর্তীতে এর আগে যতটুকু হয়েছে পরবর্তীতে কি দেখেছেন, তার মধ্যে একটা বিস্তর ফারাক কিন্তু আছে। সেটা হচ্ছে, সেখানে যাওয়ার আগে এই ইভান শ্রান্সকে নিয়ে একটু কথা বলা দরকার, বা স্লোভাকি নিয়ে ইন টোটাল একটু কথা বলা দরকার। এই টুর্নামেন্ট শুরুর আগে স্লোভাকিয়াকে সেভাবে টুর্নামেন্টে তারা যে রাউন্ড অফ 16 পর্যন্ত আসবে, সেটা হয়তো আমরাও ভাবিনি, ইন টোটাল হয়তো অনেকেই ভাবতে চাননি। সেই এখান থেকে এই ইভান শ্রান্স, যিনি এই মুহূর্তে তাদের দল বিদায় নিয়েছে, কিন্তু তিনি এখন পর্যন্ত এই যে ইউরোতে যারা বেশি গোল করেছেন, মোস্ট গোল স্কোরারদের মধ্যে এই ইভান শ্রান্স রয়েছেন, তারও গোল 3টা। এই স্লোভাকিয়া যেভাবে কম্প্যাক্টলি তারা খেলেছে, সেই কম্প্যাক্ট গেম রেজাল্ট থেকে ফ্রান্সেসকো কালজোনার টিম তারা রাউন্ড অফ 16 পর্যন্ত চলে এসেছিল, এবং ইংল্যান্ডকে তারা কিন্তু স্নাফ আউট করে ফেলছিল। হারাসলিন তিনি লেফট ফ্ল্যাঙ্ক থেকে ইংল্যান্ডকে রীতিমতো হ্যারাস করছিলেন। প্রথম যেই হাফটা চলছিল, প্রথম হাফের অন্তত 30 মিনিট সেখানে কাইল ওয়াকার যথেষ্টভাবে বিটেন হচ্ছিলেন, কিন্তু এই স্লোভাকিয়ার এই যে রেজিলিয়েন্সটা সেটা শেষ পর্যন্ত শেষ হয়ে যায় ওই ইংল্যান্ডের পরবর্তী পিকচারের কারণে। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট পিকচার। এই দক্ষিণ দরজা কবে বন্ধ হতে পারে? এই দক্ষিণ দরজা অর্থাৎ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের জন্য কিন্তু একটা অশনি সংকেত আজকে প্রায় হয়ে যাচ্ছিলই, এবং সাউথগেটের তার ট্যাকটিক্যাল নাওয়েন্স এবং সেই প্রাওয়েস নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই গ্যারেথ সাউথগেট, যেখানে লা লিগার বেস্ট প্লেয়ার খেলছেন, বুন্দেসলিগার টপ স্কোরার খেলছেন, ফিল ফোডেন খেলছেন, যিনি ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার হয়েছেন লাস্ট প্রিমিয়ার লিগের সিজনের পর, সেই এত কম্প্যাক্ট এত প্রমিজিং একটা স্কোয়াড নিয়ে কেন সাউথগেট খেলাতে পারছেন না, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই ইংল্যান্ড যখন তারা আজকের ম্যাচটা খেলতে নেমেছিল, তাদের যে কমপ্লিট টোটাল পাস কমপ্লিশন রেট ছিল, তার মধ্যে ফরওয়ার্ড পাসেস রেট, অর্থাৎ যারা সামনে বল খেলেছে বা বল
বল ক্রিয়েশনটা সামনে প্রসিড করেছে আক্রমণে যাওয়ার জন্য, সেটা পার্সেন্টেজ ছিল মাত্র 27%। এই সাউথগেট এই টিমকে নিয়ে যে এত দূর পর্যন্ত এসছেন সেটাও হয়তো হতে পারতো না যদি আজকে বেলিংহাম কেইন এই গোলগুলো না করতেন। আপনি কাইল ওয়াকারের সেই ডিফেন্সিভ প্রাওয়েস নিয়ে চিন্তা করতে পারেন, যেখানে ম্যানচেস্টার সিটিতে কাইল ওয়াকার ডিফেন্সিভলি যথেষ্ট সলিড, সেখানে কাইল ওয়াকার আজকে স্ট্রাগল করলেন। যখনই শুধুমাত্র ওই 90 মিনিটের পর বেশ কিছু চেঞ্জ আনা হলো, যখন এবেরেচি এজে নামলেন, যখন আইভান টোনি নামলেন, তখনই কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত ঘুরাতে পারলো। কিংবা আপনি কোল পালমারের সাবস্টিটিউটের কথা বলতে পারেন, আরও অন্যান্য জিনিসের কথা বলতে পারেন, কিন্তু ম্যাচটা যখন শুরু হচ্ছে ইংল্যান্ডের হাফে বা ইংল্যান্ড যখন তাদের ফার্স্ট স্কোয়াড নিয়ে মাঠে নামছে, তখন কিন্তু সাউথগেট সেই জায়গাগুলো থেকে তিনি পেনেট্রেট করতে পারছে না। ইংল্যান্ড সেখানে সাফার করছে। এখন সুইজারল্যান্ডের এগেইনস্টে ইতালি কিভাবে সাফার করেছে, সুইজারল্যান্ড তাকে কিভাবে সাফার করিয়েছে, সেটা আপনারা ভালো মতোই দেখেছেন। এই ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের জন্য মোটেও সহজ হবে না। গ্যারেথ সাউথগেট আজকে তার 99তম ম্যাচটা ম্যানেজ করেছেন ইংল্যান্ডের হয়ে, তিনি তার 100তম ম্যাচ ম্যানেজ করতে নামবেন কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের এগেইনস্টে। সেটা কিন্তু হতে পারে তার সর্বশেষ ম্যাচ ইংল্যান্ডের হয়ে। ফ্রম ইংল্যান্ড থেকে একটা ছোট পয়েন্ট দিয়ে, একটু হালকা পয়েন্ট দিয়ে শেষ করা যায়। একজন রেফারিকে দেখতে পাচ্ছেন, এই রেফারি আজকে টার্কিশ একজন রেফারি, তার মেজর প্রথম টুর্নামেন্ট, আজকে ইংল্যান্ডের এবং স্লোভাকিয়ার ম্যাচ ম্যানেজ করেছেন। এই টার্কিশ রেফারি আলোচনায় এসছিলেন, আজকেও আলোচনায় ছিলেন। তিনি প্রথম 16 মিনিটে যত না গোলে শট হয়েছে তার চেয়ে বেশি হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেটা হচ্ছে 4টা, এবং মনে হচ্ছিল যে অনেকটা ওই যে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের ম্যাচটা আপনারা যেরকম দেখেছিলেন সেরকম ম্যাচের মধ্যে একটা সিচুয়েশন হতে পারতো, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু এই ভদ্রলোক তিনি গত বছর টার্কিশ লিগে একটা ম্যাচ ম্যানেজ করতে যেয়ে সেই যে টিম ছিল সেই টিমের মেয়রের কাছে তিনি একটা ঘুষি খেয়েছিলেন। সেই ভদ্রলোককে তারপর হসপিটালেও যেতে হয়েছিল। তবে তার জন্য ভালো, তিনি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ম্যানেজ করছেন। ইংল্যান্ড স্লোভাকিয়ার ম্যাচে তিনি হয়তো এমভিপি হতে পারতেন, তবে সেটা হয়নি। বাট ইংল্যান্ড সেখান থেকে তাদের গ্রেট এসকেপ দিয়ে তারা এখনই বাড়ি ফিরছে না খালি হাতে, অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা যাচ্ছে। নাও ইট ব্রিংস আস টু স্পেন ভার্সেস জর্জিয়া। এটা যে স্পেনের পাস ম্যাপটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রথম 30 মিনিটের স্পেনের পাস ম্যাপ। স্পেন দল চেঞ্জ হয়ে গেছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি জর্জিয়ার কম্প্যাক্ট ডিফেন্সিভ লাইনের এগেইনস্টে খেলছেন তখন আপনাকে একের পর এক আক্রমণ করতেই হবে। কিন্তু তাই বলে এই ধরনের সিচুয়েশনে যখন ম্যাচের 20 মিনিট, তখন স্পেন গোলে শট নিয়েছে 8টা, এবং এটা তাদের অ্যাভারেজ প্লেয়ারদের পজিশন, এবং একদম ডিপে তাদের একমাত্র সেন্টার ব্যাক লেনর্মান্দ বসেছিলেন। সেখান থেকে একটা ব্রেক ওই ক্ভিচা কাভারাজকেলিয়া তিনি ব্রেক করে তিনি একটা রান নিয়ে সেখান থেকে লে অফ করলেন মিকাও তাজের কাছে। শেষ পর্যন্ত বলটা তাকে আবার ক্রস করা হলো। ওই ক্ভিচা কাভারাজকেলিয়া কিন্তু সেই লেনর্মাদের গায়ের কাছেই লেগেছিলেন। সেই লেনর্মাদের গায়ে বলটা লেগে জর্জিয়া 1 স্পেন 0। আপনি আরেকবার ভেবে দেখুন, যখন স্পেনে গোল অন টার্গেট শট 8টা, জর্জিয়ার 0টা, সেখানে জর্জিয়া এগিয়ে গেল 1 গোলে। দিস স্পিক্স ভলিউম টু হাউ জর্জিয়া প্লেড ইন দ্য ফার্স্ট হাফ। জর্জিয়া সেখান থেকে আরও অনেক চান্সেস ক্রিয়েট করেছে, স্পেশালি ক্ভিচা কাভারাজকেলিয়া, যাকে এই ম্যাচ শুরুর আগে গিওর্গি মামারদাশভিলি তিনি বলছিলেন যে তিনি পুরো স্পেন দলের চাইতে অনেক ভালো একজন প্লেয়ার। পুরো স্পেন দল যদি অ্যাকুমুলেট করা হয় তার চেয়ে বেশি ট্যালেন্ট এই ক্ভিচা কাভারাজকেলিয়ার কাছে আছে, যিনি ওই পর্তুগালের ম্যাচ উইনার তাকে বলতে পারেন, গেম চেঞ্জার বলতে পারেন। জর্জিয়ার পুরো দেশের একটা ভরসা বা আশার আলো তিনি এই টুর্নামেন্টে জ্বেলেছেন। জর্জিয়ার যে ফিল গুড স্টোরিটা আছে সেটার ফ্রন্ট ম্যান কিন্তু এই ক্ভিচা কাভারাজকেলিয়া। তবে আজকে তার দিন ছিল না, কেননা তার পরবর্তীতে সেই রদ্রির বেল্টার অফ আ শট। রদ্রি সাধারণত যে কাজটা করেন, তিনি বক্সের বাইরে থেকে গোল করতে খুবই পারদর্শী। তিনি ম্যাচটাও ডিকটেট করেন, গেম ডিকটেট করেন, এবং যখন তার কাছে বল আসে বক্সের বাইরে তিনি যখন শট নেন সেটা গোল হতে প্রায় বাধ্য। এই সিজনে তিনি 5টা আউটসাইড অফ দ্য বক্স শট থেকে গোল করেছেন। সেখান থেকেই স্পেন তারা ম্যাচটা ইকুয়ালাইজ করলো। তবে এই ম্যাচের অন্যতম বড় গেম চেঞ্জার হয়তো ছিলেন ফাবিয়ান রুইজ। ওই যে নিকো উইলিয়ামস, ওই যে আপনার লামিন ইয়ামালের ক্রস থেকে তিনি যখন একদম ফার পোস্টে ছিলেন, ফাবিয়ান রুইজকে কেউ ট্র্যাক করতে পারছিল না। তিনি একজন নাম্বার 8 এবং নাম্বার 8 হিসেবে তিনি যেভাবে বক্স ক্র্যাশ করেন, তার এই ম্যাচের স্ট্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি কতটা ইম্পর্টেন্ট ছিলেন যখন স্পেন একটা ইকুয়ালাইজার বা ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য মোমেন্ট খুঁজছিল। ফাবিয়ান রুইজের গোলের কথার ইম্পর্টেন্স তো আছেই, তবে ফাবিয়ান রুইজের চাইতে স্পেনে যাদেরকে নিয়ে কথা বলাটা বেশি দরকার সেটা হচ্ছেন এই যে নিকো উইলিয়ামস, যিনি সেই তৃতীয় গোলটা করলেন, এবং সম্ভবত নিকো উইলিয়ামসের সঙ্গে যে অপোজিট ফ্ল্যাঙ্কে অপারেট করেন সেই লামিন ইয়ামাল যখন আজকে ক্রসটা করলেন তিনি তার সেকেন্ড অ্যাসিস্টটা পেয়েছেন। এবং এই টিনএজার বয়সে, যার বয়স মাত্র 16 বছর, যিনি কিছুদিন আগে এই টুর্নামেন্ট চলাকালীন সময় তিনি স্কুলের পরীক্ষা দিয়েছেন, তিনি তার হোমওয়ার্ক করেছেন, তিনি পরীক্ষাতেও
পাশ করে গেছেন এই লামিন ইয়ামাল, মাত্র 16 বছর বয়স, যার এই টুর্নামেন্ট চলাকালীন অবস্থাতেই হয়তো 17 বছর হবে। তার জন্মদিনটা জুলাই মাসে, তবে কোন দিনটা সেটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তবে সেই লামিন ইয়ামাল তিনি দ্বিতীয় টিন এইজার যিনি একটা ইউরো টুর্নামেন্টে 2 বা তার ততোধিক অ্যাসিস্ট করেছেন, গোল কন্ট্রিবিউশন করেছেন। তার আগের ভদ্রলোকটা তিনি কিন্তু আগামীকাল খেলতে নামবেন, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো, যার বয়স 39 হয়ে গেছে। তবে এই যে নিউ ফেস অফ স্পেন, এই নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালে ভর করে এই স্পেনকে আপনি অনেক বছর দেখেননি। সেই 2008 থেকে 2012 পর্যন্ত যেই স্পেন ইউরোপে ডমিনেট করেছে, তাদের টিকি টাকা পজিশন বেসড ফুটবল খেলে, সেই টিকি টাকা বেসড শুধুমাত্র পাসিংয়ের জন্য পাস দেওয়া ফুটবল কিন্তু এই স্পেন খেলে না। যখন দানি ওলমো তার চতুর্থ গোলটা করলেন, সেই ডিরেক্ট লং বল থেকে গোল, কিংবা নিকো উইলিয়ামসের ওই গোলটাই আপনি চিন্তা করে দেখুন, এই ধরনের ভার্টিক্যাল বিল্ড আপ করে, ল্যাটারাল প্রেসিং কাভারেজ মেনটেন করে এই স্পেনের খেলা আপনি কবে দেখেছেন? আপনি হয়তো মনে করতে পারবেন না। সেই 2008-এর আগে যদি দেখে থাকবেন। তবে এই স্পেন লুইস দে লা ফুয়েন্তের অধীনে যেই নিউ লুক স্পেন হয়ে দাঁড়িয়েছে, তাদের অ্যাগ্রেশন অফ দ্য বলে এবং তাদের যে মুভমেন্ট এবং আক্রমণের ক্ষুধা গোল বের করার জন্য, সেটা আউটস্ট্যান্ডিং। তবে শেষ পর্যন্ত এই লামিন ইয়ামাল এবং এই নিকো উইলিয়ামসই এই স্পেন টিমের দ্য ফেস অফ স্পেন। নিকো উইলিয়ামস, যার বাবা মা সাহারা মরুভূমি পাড়ি দিয়ে স্পেন অঞ্চলে এসেছিলেন যখন ইনাকি উইলিয়ামস তার বড় ভাই তার মায়ের পেটে ছিলেন। আর লামিন ইয়ামালের গল্পটা তো আপনারা জানেনই। সেই লামিন ইয়ামাল যিনি বার্সার হয়ে একমাত্র আশার আলো হয়ে আছেন এখন পর্যন্ত, সেই লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এখন স্পেন দলের তাদের মূল ভরসা। তবে এই জর্জিয়া টিমকে নিয়ে কথা না বললেই নয়। এই ফিল গুড স্টোরিটা সাধারণত আপনি এই ধরনের মেজর ইউরো বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকেই পেয়ে থাকেন। সেই দিনামো তিবিলিসির একাডেমি থেকে উঠে আসা 11 জন ফুটবলার, তারাও কিন্তু আজকে খেলেছেন সেই কিভিচা, কভারাজকেলিয়া বা মামারদাশভিলিরা। স্পিকিং অফ মামারদাশভিলি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 30টার বেশি গোলে সেভ করেছেন এবং তার এক্সজি কনসিডারের যে রেশিওটা বলছে, সেই রেশিও অনুযায়ী তিনি অন্তত 4.5টা গোল বা প্রায় 5টার কাছাকাছি গোল তিনি বাঁচিয়েছেন জর্জিয়া গোল কনসিড করার কাছ থেকে। তবে আজকে জর্জিয়ার দিন ছিল না। শেষ পর্যন্ত মনে হয়েছে যে স্পেনের কাছে জর্জিয়া ম্যাচটা ছেড়েই দিয়েছিল যখন স্পেন একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। তবে এই ইউরোর একটা খুবই ফিল গুড স্টোরি হয়ে থাকবে জর্জিয়ার স্টোরি। তবে যেটা বলছিলাম যে এই আন্ডারডগদের স্টোরি সবসময় থাকে না, সেই আন্ডারডগদের স্টোরি থাকে না বলেই স্পেন তাদের ম্যাচ জিতে যায়, ইংল্যান্ড তাদের ম্যাচ জিতে যায়। সেই কারণে স্পেন এবং ইংল্যান্ড তারা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। স্পেনের অপোনেন্ট জার্মানি, ইংল্যান্ডের অপোনেন্ট সুইজারল্যান্ড। স্পেন জার্মানি ম্যাচটা সম্ভবত এই টুর্নামেন্টের সেরা ম্যাচ হলেও হতে পারে এবং দুর্ভাগ্যজনক ব্যাপার এটাই যে স্পেন জার্মানি একটা দল হয়তো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিবে। কারা বিদায় নিতে পারে সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। ইংল্যান্ড কত দূর যাবে তাদের এই গ্যারেথ সাউথগেট এবং হ্যারি কেইন, জুড বেলিংহামের ঘাড়ে ভর করে, সেটা আমাদেরকে জানাতে পারেন। এবং ইউরো নিয়ে যত প্রিভিউ, প্রেডিকশন, সব কন্টেন্ট কিন্তু আপনারা ইউটিউবে এবং ফেসবুকে, টি স্পোর্টসের ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পারবেন। এবং ইউরোর ম্যাচটা দেখতে চাইলে আপনার অন্য কোথাও যেতে হবে না। আপনি যদি টিভি রিমোটে টি স্পোর্টসে চলে যান এবং অথবা টি স্পোর্টসের অ্যাপে কিংবা ওয়েবসাইটে চলে যান, আপনি সেই ইউরোর প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত তখনই দেখতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.